এই প্রসঙ্গটার শিরোনাম হলো বামপন্থী প্রগতিশীলতা বা প্রগতিশীল, কমিউনিস্ট বলতে পারেন। পরের শব্দগুলো খুব অ্যাগ্রেসিভ। এদের আয়ু আর কতদিন? মানে আমি কি তাদের আয়ু ফুল স্টপ দিতে চাই? এটা আলোচনার মধ্যে বুঝতে পারবেন আপনারা। আমার সার কথাটা হলো বামপন্থী বা কমিউনিস্টদের অবস্থা খুব খারাপ, খুবই খারাপ সময় যাচ্ছে তাদের, বলা যেতে পারে শেষ সময় এক অর্থে। কেন এত খারাপ কথা বলছি? বলছি এই জন্য তাদের যেসব তত্ত্বের উপরে তারা তাদের ভাবনা দাঁড় করাইছে। পৃথিবীর প্রায় সব দেশে একটা করে কমিউনিস্ট পার্টি আছে, না একটা, কমপক্ষে একটা হলেও আছে। তিনটা তো থাকবেই, একটা তো থাকবে, না হলেও অন্তত একটা তো থাকবে। সেই কমিউনিস্ট চিন্তার মধ্যে একটা ক্রাইসিস তাদের জন্ম থেকে ছিল, যে ক্রাইসিসটা তারা পাশ কাটায় চলেছে এই পর্যন্ত। পরে দেখবেন আরে আমাদের সব আছে, এভাবে চলছে। সম্প্রতি এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে এটা আর এভাবে চলবে না। শেষের কথাটা আগে বলে শুরু করি, পরে ধাপে ধাপে ডিটেলে যাব। শেষের কথাটা হলো এই, যেভাবে অনুমান করা হচ্ছে 2028 হলো বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ বছর প্রেসিডেন্টশিপের। 29 সালের 20 জানুয়ারি আইন অনুসারে নয়া প্রেসিডেন্ট শপথ নেবেন। এর আগে 28 সালেরই নভেম্বরে নয়া প্রেসিডেন্ট ইলেকশন হয়ে যাবে। এটা গেল আমেরিকার দিক থেকে 28 সালকে দেখা। কিন্তু 28 সাল আরেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট। গ্লোবালি যারা যারা স্ট্যাটিস্টিক্যাল পরিসংখ্যান বিষয়ক গ্রাফ, বাংলাদেশের আয় কেমন বাড়ছে, বাংলাদেশ সরকারের বাজেট কিভাবে কমে যাচ্ছে রিয়েল অর্থে, এইসব বিষয়গুলোকে আপনি গ্রাফ, ওই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে ছবি এঁকে দেখাতে পারেন। ছবি এঁকে দেখানোটা, গ্রাফ এঁকে দেখানোটাকে গ্রাফ বলে। গ্রাফ এঁকে দেখানোটা অলওয়েজ যে ফ্যাক্টস পাওয়া গেছে, ডাটা পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে হয়। আপনার যদি এরকম একটা গ্রাফ থাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে একটা ডাটা উঠতেছে এরকম ভাবে, তার মানে ওর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর ইনফরমেশন দেওয়া আছে বলে এই গ্রাফটা আঁকা যাচ্ছে। কিন্তু এগুলো প্রত্যেকটা সত্য, কিন্তু মানে যা ঘটে গেছে সেগুলোর উপরে দাঁড় করানো এই স্ট্যাটিস্টিক্সটা। এখন এখান থেকে কিছু স্ট্যাটিস্টিক্স ধরেন, এইটা হলো 2026 রেজাল্ট হলো এটা। আচ্ছা 26 তো পাওয়া যাবে না, 26 এখনো 25 পর্যন্ত পাওয়া যাবে, 26টা কেবল আসতেছে। এখন মনে করেন 26 সালে কি হবে তার একটা অনুমান করতে চাই। অনুমান, প্রেডিকশন, এটাকে বলে প্রেডিকশন। প্রেডিকশন ইটসেলফ অনেকে মনে করে গণকগিরি, এটা মিথ্যা কথা, এটা তাদের ভুল। তাদের মাথার ভিতরে কাজ করতেছে গণক ধারণা। না, প্রেডিকশন গণক না। প্রেডিকশন হলো কি হতে পারে তার সম্পর্কে অনুমান। প্রেডিকশন ইটসেলফ অনুমান। প্রেডিকশন ইজ নট রিয়েল। এটা রিয়েল না, এটা বাস্তব না। কি হতে পারে তার একটা অনুমানকেই প্রেডিকশন বলে। অনেকে মনে করে আমি যখন বলি প্রেডিকশন, ওরা ধরে নিয়ে বসে আছে, আপনি বলেছিলেন অমুকটা হবে, হলো না, যে আপনার কথা ভুয়া। অর্থাৎ অনুমান শব্দের অর্থই বুঝে নাই। প্রেডিকশন মানেই হলো অনুমান। এনিওয়ে, সো 26 সালের এই গ্রাফটা কেমন হবে তা অনুমান করা যায় কিভাবে? এই গ্রাফটা কোন অ্যাঙ্গেলে ঘুরতেছে সেইটা দেখে এবার একটু বাড়ায় দেন, তাহলে এবার 26 সালের এদিকের ফিগারটা কি হবে, এদিকের ফিগারটা কি হবে আপনি বলতে পারবেন। এই ফিগার বলতে পারাটা হলো প্রেডিকশন, রিয়েল না, প্রেডিকশন। কি করে? যদি একই অনুপাত বজায় থাকে, তাহলে অনুপাত যদি একই রকম না থাকে তাহলে ভিন্ন হবে। তাহলে এটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশন দেওয়ার বেশ কিছু খ্যাতিমান কোম্পানি আছে, কিছু কিছু ওয়েবসাইটই আছে জাস্ট এটা নিয়ে কাজ করে, প্রেডিকশন নিয়ে কাজ করে। যেমন ফরবেজ, FRBES, ফরবেজ নামে একটা কোম্পানি আছে। ফরবেজ লোকটার টাইটেলই বোধহয় ফরবেজ, এক বিলিয়নিয়ার আমেরিকান। তার নামে নাম রেখে পত্রিকাটার নামই রেখেছে ফরবেজ। ফরবেজ ম্যাগাজিনটা এই প্রেডিকশন নিয়ে কাজ করে।
মনে রাখবেন ফরবেজের প্রেডিকশনে কিন্তু প্রথম আসছিল যে আমেরিকান যে পড়ে যাচ্ছে, আমেরিকা যে গ্লোবাল লিডার থাকতেছে না আগামীতে, এর প্রথম প্রেডিকশনটা করেছিল ফরবেজ 2004 সালে। কাজ শুরু করেছিল 2001 সালে, 4 সালে এটা রিপোর্ট দিয়েছিল। এইটার রিপোর্ট দেখার পরেই আমেরিকানরা সিরিয়াসলি রাষ্ট্রীয়ভাবে নিজেদের গবেষণাটা শেষ করে। সেই গবেষণার রিপোর্টটা বেরোয় 2008 সালে। ফলে বুঝতেই পারতেছেন এই ফরবেজ টাইপের পত্রিকা প্রেডিকশন করে যারা স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশন, তাদের বক্তব্য কত শক্তিশালী। ওকে, সাবজেক্টে চলে যায় এখন। তাহলে এখন হবে কি, এই ফরবেজরা বলতেছে 2028 সালের মধ্যে 2028 সালের মধ্যে চীন গ্লোবাল ইকোনমিতে 1 নম্বর ইকোনমি হয়ে যাবে। এটা বলে একটা কথা, আরো নানান দিক থেকে আমেরিকান পতন নজর আসতেছে সবার। যেমন আমি বলি যে গ্লোবাল লিডার হতে গেলে পরে, গ্লোবাল লিডার হওয়া মানে আপনার অসংখ্য অফুরন্ত জানবা, এমন সারপ্লাস আয়, মানে বিনিয়োগ ক্ষমতাওয়ালা একটা দেশ হবেন আপনি। যত বিনিয়োগ আপনি শুধু নিজের দেশে লাগেও শেষ করতে পারবেন না, এমন বিনিয়োগ ক্ষমতা আপনার হাতে জমা হয়ে যাবে। ফলে স্বভাবতই আপনার পছন্দের, শুরুর দিকে আপনার পছন্দের হবে, পছন্দের দেশে এই ঋণ বিতরণ করা শুরু করবেন, কম সুদের ঋণ। কম সুদের ঋণ দিলে আপনার কিছু যায় আসে না। আর এই যে কম সুদের ঋণ দিবেন, এটা হলো ইনফ্রাস্ট্রাকচার লোন, এটার উপরে দাঁড়ায় আছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক। ফলে স্বভাবতই ওদের প্যারালাল ক্ষমতাওয়ালা একটা দেশ হয়ে যাবে, অর্থনীতি হয়ে যাবে চীন। তাহলে চীনের প্রভাব বাড়া মানে এই না যে এটা একটা সামরিক বিষয়াদি নিয়ে আমি কথা বলছি। অনেকের ধারণা চীনের এই ক্ষমতা বেড়ে যাওয়াটা এটা তো সামরিক ক্ষমতা না। দেখেন কোত্থেকে বললাম আমি, এটা কমপ্লিটলি একটা অর্থনৈতিক ক্ষমতা, যেইটা আমেরিকানদের শূন্য হয়ে গেছে। এর একটা আরেকটা বড় প্রমাণ হলো আমেরিকানরা যে খুচরা 200 মিলিয়ন ধার দিত তাদের ইউএস এইড অর্গানাইজেশনটা দিয়ে, এটা সরকারি এইড দেওয়ার প্রতিষ্ঠান। সেই ইউএস এইডটাই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কমপ্লিটলি বন্ধ করে রাখছে। ফলে ইউএস এর দেওয়ার মতনও অর্থ আমেরিকান সরকারের নাই। উল্টা আমেরিকান সরকার 38 ট্রিলিয়ন, 38 পাড়ায় গেছে, এখন মধ্যে 39 ট্রিলিয়ন, 39 ট্রিলিয়ন ডলার বাজার থেকে ধার করেছে এই রাষ্ট্রটা। রাষ্ট্রের ধার, পাবলিক ব্যবসায়ী তাদের ধারের কথা বলিনি আমি, রাষ্ট্র বাজার থেকে ধার করেছে 39 ট্রিলিয়ন, এরকম একটা ইকোনমি হয়ে গেছে। ফলে সে আমাদের মতন দেশকে আর ধার দিবে কি? তাহলে এটা হচ্ছে সহ সিমটম। শুধু যদি বলি যে চাইনিজরা গ্লোবাল ইকোনমিতে সবচেয়ে বড় সারপ্লাস অর্জন করা, বগলে নিয়ে বসে থাকা একটা দেশ হচ্ছে, এর অর্থ হলো যে সে গ্লোবাল ইকোনমিতে আমেরিকাকেও ছাড়িয়ে যাবে এখন। এগুলো একই কথা আসলে। ফলে সে এখন আমাদের মতন দেশকে স্বল্প সুদের ঋণ দেওয়ার ক্ষমতা তৈরি হবে। স্বল্প সুদের ঋণ দেওয়ার ক্ষমতা মানেই উল্টা করে বললে এটা একটা প্রভাব, হেজিমনি। তফাৎ এই যে এই হেজিমনিটা সে তৈরি করছে ইন্ডিয়ার মতন ছেঁচড়ামো না, ইন্ডিয়ার মতন বাংলাদেশে হিন্দুদেরকে কবজা করে প্রত্যেকটা হিন্দুর বাসায় বাসায় ইসকন পাঠায়, তাদেরকে দলে নিয়েছে মোদি। এই সব ছেঁচড়ামো করে না। বাংলাদেশে প্রভাব বাড়ছে, ধরেন ইন্ডিয়া বাংলাদেশকে কম সুদের লোন দিতে পারছে, এইটা হলো রিয়েল পজিটিভ প্রভাব। আর ছেঁচড়ামির প্রভাব, শয়তানি প্রভাব হলো এই যে ইসকন গুলাকে দিয়া প্রত্যেকটা বাংলাদেশে হিন্দুর বাসায় পাঠাইছে, তাদেরকে ইসকন ভক্ত বানাই দিচ্ছে। এগুলা হলো ছেঁচড়ামির প্রভাব। বাংলাদেশে 100টা রয়্যাল এজেন্ট বানাইছে, পত্রিকার সম্পাদক বানাইছে রয়্যাল এজেন্ট, গদি মিডিয়া যেগুলোকে বলছে, যেগুলো আগে ইন্ডিয়ান কথা ছিল, ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো তো আপনারা সবই জানেন। তাহলে এগুলো হলো এক ধরনের প্রভাব, কিন্তু এগুলো ছেঁচড়ামির প্রভাব। চীনার প্রভাবটা ছেঁচড়ামির প্রভাব না, সক্ষমতার জোরে, অর্থনৈতিক সক্ষমতার ফলে কম সুদের ঋণ দেয়, ফলে তার কাছেই তো আপনি যাবেন, এই অর্থে আপনি পজিটিভ প্রভাব দিচ্ছেন। আর এটাই হলো আপনি যে গ্লোবাল ইকোনমিতে লিডার হচ্ছেন তার প্রমাণ। ওকে, তাহলে 28 সালটা হচ্ছে আসলে চাইনিজদের উত্থানের আর একটা সুনির্দিষ্ট প্রকাশ করতে যাবার বছর। বলেছিলাম শেষের কথাটা আগে বলে দেবো, এখন বলে দিই। প্রত্যেকটা কমিউনিস্ট একটা শব্দ জানে, তাদের সবচেয়ে বড় এনিমি শব্দটার নাম হলো সাম্রাজ্যবাদ। কি এটা খায় না মাথায় দেয়। আমার ধারণা হাতে কয়েকজন গোনা
কমিউনিস্ট ছাড়া, একদম গোনা যায়, বোধহয় 10টাও হবে না। এ বাদে যত কমিউনিস্ট আছে, প্রগতিশীল আছে, তারা কেউ বলতে পারবে না হোয়াট ইজ সাম্রাজ্যবাদ। কিন্তু যদি বলে সাম্রাজ্যবাদ বলতে কাকে বুঝাইছে, এইটা সবাই বলতে পারবে। ওরা বলবে কেন আমেরিকা, দুনিয়া একমাত্র এনিমি হলো আমেরিকা, সাম্রাজ্যবাদ। এখন যে প্রশ্নটা করব, এটা বিপজ্জনক প্রশ্ন কমিউনিস্টদের জন্য। আচ্ছা ভাই সাহেব, 28 সালের পরে যখন চীনরা গ্লোবাল নেতা হয়ে যাবে, তখন কি আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলবেন? উল্টা করে বলি, তখন কি চীনকে সাম্রাজ্যবাদ বলবেন? এইটা হচ্ছে সেই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কমিউনিস্টদের কাছে নাই। ফলে যারা কমিউনিস্ট যে ভং ধরে বসে আছে, এটা ন্যাংটা হতে শুরু করবে। প্রথমত দুইটা ভাগ হবে, একদল বলবে যে আমেরিকাই সাম্রাজ্যবাদ, আরেকদল বলবে চীন। আর মানে আমেরিকার সাম্রাজ্য মানে চীনেরটা কি জানি না। আরেকদল বলবে না, ঠিক আছে, যেটা আমেরিকার সাম্রাজ্যবাদ ছিল, চীনই এখন সাম্রাজ্যবাদ। কেউ কেউ একটু সাহসী হবে, এটা সংখ্যায় কম হবে, কিন্তু এই ধরনের ভাগ হবে। কিন্তু মূল যে প্রশ্নটা, সাম্রাজ্যবাদ মানে কি, এটার অর্থ কেউ জানবে না। যত দিন যাচ্ছে সাম্রাজ্যবাদের অর্থ কি, কে কবে প্রথম এই শব্দ ব্যবহার করেছিল, বলতে পারবে না। তাহলে এইভাবে ক্রাইসিসটা শুরু। এখন যতটুকু ক্ষীয়মান কমিউনিস্ট, প্রগতিশীল, মোদির পাল্লাই পড়ে, মোদির কারণে যারা প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ হয়ে বসে আছে, সেই না হলো 47, 41, 35 সাল থেকে কমিউনিস্ট পার্টি যখন জন্ম হয় ইন্ডিয়া, গুছায় জন্ম হয় 35 সালে, অ্যাকচুয়াল জন্ম দাবি করা হয় 20 সালে। এই 35 সাল থেকে এই ধারণাটা চলে আসছে, সাম্রাজ্যবাদ টাইপের একটা ধারণা। এই ধারণাটা উপরে বর্ষকে বসে আছে কমিউনিস্টরা। কিন্তু এইবার তারা পরীক্ষায় পড়ে যাবে, সাম্রাজ্যবাদ মানে কি বলতে হবে, আর চীন সাম্রাজ্যবাদ কিনা এটা বলতে হবে। গ্লোবাল নেতাকে হয়ে গেলেই কি সে সাম্রাজ্যবাদ? তাহলে আমেরিকাকে কেন সাম্রাজ্যবাদ বলা হচ্ছিল, কমিউনিস্টে কেন বলতো, এইটা এখন খুঁজে ডিগিং করে দেখে বলতে হবে। এই তো শেষ, কমিউনিস্টরা ফুটুস হয়ে যাবে। এই সতর্কতাটা, এই দিকটাই আপনাদেরকে বলার জন্য, এটা হলো আমার শেষ কথাটা। কি বলবো সেটা, এবার একটু ভিতরে ঢুকি, দেশের ভিতরে কাহিনী বলি। এই যে জুলাই আগস্ট 24 সালের হাসিনার পতন, উৎখাত, এত কিছু হলো, কমিউনিস্টরা নাই কেন এতে? কমিউনিস্টরা যে এতে নাই, হতে পারে এতে যারা আছে তারা যোগ্য না, তারা পয়সাপাতি কামানোর জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য এসব করছে, হতে পারে। কিন্তু স্টিল কমিউনিস্টরা না, এরা বাংলাদেশে কোনো প্রগতিশীলদের কোনো রোল নাই, নেতৃত্বে তো নাই, ইউনিভার্সিটির মাস্টার নাই, নাই। খোদা হাফেজ, আপনি পথে পথে ঘুরতেছেন, আপনার ভিতরে এখনো দ্বিধা, এটা কি অভ্যুত্থান বলবেন কি বলবেন না? 2024-এ হাসিনার পতনটা কি অভ্যুত্থান? 2024-এর পতন, 2024-এ জুলাই আগস্ট, এই যে যেটাকে বলা হয় জুলাই অভ্যুত্থান, কেউ বলে 36 দিন, 36 দিনের অভ্যুত্থান, এটা কি অভ্যুত্থান বলবেন? এবার সরাসরি আনু মোহাম্মদের নাম আমাকে নিতেই হচ্ছে। সে সম্প্রতি একটা ইন্টারভিউ ছাপছে, সেখানে সে এইবার, এর আগে বলতো আবছা আবছা ভাষা ভাষা করে বলতো, এইবার সে পরিষ্কার করে বলছে 36-এর না, ওরা তো অভ্যুত্থান বলবে না, সিদ্ধান্ত নিয়েছে। সো হাসিনার পতনটা ছিল আমেরিকানদের একটা ষড়যন্ত্র। এইটা নিয়ে খোদ হাসিনা শুরুর দিকে বলতো, মাঝখানে বাদ দিয়ে দিচ্ছে, এরপর থেকে বাদ, না এটা আমেরিকান ষড়যন্ত্র না। তো খোদ হাসিনাই যেখানে বলা উদ্যোগ করছে, সেখানে আনু মোহাম্মদ এখন শেষ বেলায় বলতেছে এটা আমেরিকান সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র, মানে এটা গণঅভ্যুত্থান না। কথা আরো আছে, এখন খুঁড়েন একটু বেরোবে। এই যখন ইউনিভার্সিটির মাস্টাররা শেষ বেলায়, যখন 36 জুলাই দুমসে চলতেছে, ছাত্রলীগরা রাস্তায় ছেলে মেয়ে যাকে দেখছে তাকে পিটাইতেছে, মিছিলের মধ্যে হকি স্টিক দিয়ে পিটাচ্ছে, এরকম ভাবে কাত হয়ে অবস্থা এতই সঙ্গীন, আপনারা সবাই জানেন যে ট্রান্সফার হয়ে গেছিল, মানে পরিস্থিতিটা বদল হয়ে গেছিল বলতে পারেন 14 জুলাইয়ের রাতে, আনুষ্ঠানিকভাবে, মানে প্র্যাকটিক্যালি, আনুষ্ঠানিক না, প্র্যাকটিক্যালি 16 জুলাই থেকে আর্মি রাস্তায় নামে পুলিশের জায়গা নিয়েছিল,
পুলিশ কমপ্লিটলি উইথড্র করে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে টার্নিং পয়েন্টটা। এই সময় এই মাস্টাররা কিছু লুৎফা কিছু বিপ্লবী কমিউনিস্ট মাস্টার এই প্রথম তারা মাঠে নেমেছিল, আমাদের শাহবাগ থানায় গেছিল। কিন্তু ফ্যাক্স হচ্ছে যেটা এখনো জল করে, যারা লুকাই ফেলতেছে তার ফ্যাক্সটাকে, সেটা হলো সিরাজুল আলম খানের নেতৃত্বে আরো কিছু মার্কা মারা বামপন্থী বুদ্ধিজীবী হাসিনাকে আহ্বান জানাইছিল একটা কম্প্রোমাইজ করে নেওয়ার। লজ্জা পেলেন বামপন্থীরা? এই ইতিহাস লুকাই ফেলবেন? আনু মোহাম্মদ কেন করেছিলেন? কারণ অন্তত শাহবাগের সময় থেকে শুরু করে, শাহবাগের সময় মানে 13 সাল, 13 সালের সময় থেকে তা আপনারা প্রকাশ্যে হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন। প্রত্যেকটা বিপ্লবী, প্রত্যেকটা বামপন্থী, সিপিবি গণনা তো বটে, ইরেসপেক্টিভ অফ সিপিবি, যারা কোনো দল করে না, ইউনিভার্সিটির মাস্টার, খান টান টাইপের যাদের টাইটেল আছে, সবাই মাঠে নেমে গেছিলেন, হাসিনার পক্ষে আগ্রহ করেছিলেন, শাহবাগের পক্ষে দাঁড়িয়েছিলেন, পত্রিকা বের করেছিলেন, কি জানি সর্বজন কথা। আপনাদের হাসিনার তেলানি, হাসিনার দালালি, হাসিনার দালালি সেই সময় থেকে, এই হাসিনার দালালিটা আপনারা ছাড়তে পারেন নাই। তাই শেষ প্রচেষ্টা হিসেবে আপনারা হাসিনাকে রিকোয়েস্ট করেছিলেন আপোষ করতে। হাসিনা আপনার মতন গাধা না। হাসিনা বুঝেছিল আপনাদেরকে ফেউয়ের মতন, আপনাদেরকে ব্যবহার করে টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলে দিতে হয়। হাসিনা আপনার কথা শুনে নাই। হাসিনা ঠিকই তার মতন করে লাস্ট চেষ্টা করেছিল আর্মি দিয়ে পিঠায় ডাইরেক্ট গুলি করে এই আন্দোলন দমন করা যায় কিনা। হাসিনা দালাল হলে, জোর করে ক্ষমতা থাকতে গেলে হাসিনা ঠিক কাজ করছে। আর আপনারা যারা ফেউ, কমিউনিস্ট, দালাল, সিরাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যারা যারা এই বিবৃতি দিয়েছিলেন, মুহাম্মদ খান নাম দাম দিয়া, আপনারা সবাই ভেসে গেছেন। এবং এই যে ভেসে যাওয়ার লজ্জা, এই লজ্জার কারণে আপনারা জুলাই আগস্টের ক্লেম করা 36 দিনের আন্দোলনকে ক্লেম করার কোনো মুরদ আপনাদের হয় নাই, এবং জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। নেতা হয়ে গেছে কি কেউ চিনে না, ওসমান হাদি। আপনি জাস্ট কম্পেয়ার করেন ওসমান হাদির সাথে আপনারা নিজেদেরকে। এনসিপি আজকে খারাপ হয়ে গেছে, কিন্তু এনসিপিরও তখন যা দশা। এখনো জুলাই অ্যালায়েন্স বলে এই টাইপের যতগুলো সংগঠন এখনো আছে, প্রত্যেকে আপনাদের চেয়ে বেশি বেশি গুরুত্ব রাখে। আপনারা শেষ হয়ে গেছিলেন, কিন্তু এরপরেও আপনাদের কাছে মেলা কিছু আছে। আপনারা কমিউনিস্ট, আপনারা সাম্রাজ্যবাদ বলতে পারেন, এইসব কথাটা ধুনপুন দিয়া আপনারা এখনো টিকে আছেন। এবার কি টিকবেন? না, এবার শেষ। কোনখান দিয়ে শেষ হয়ে যাবেন? শেষ হয়ে যাবেন চীনের উত্থানের কারণে, কারণ এটা ব্যাখ্যা করার মতন যোগ্যতা আপনাদের নাই। এবার কিছু কথা দ্রুত বলতে হবে আমাকে, কথাটা অনেক বড়। সাম্রাজ্যবাদ শব্দটা আসলো কোত্থেকে, এইটা প্রসঙ্গে আরেকটা কথা বলবো খুব পরিষ্কার করে। সারা দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, কমিউনিস্ট চিন্তা বলতে যা কিছু আছে সবাই নিশ্চিত থাকতে পারেন এই কমিউনিস্ট চিন্তাটা কার্ল মার্কসের চিন্তা না, লেনিনের চিন্তাও না। তাহলে কার চিন্তা? এগুলো মূলত স্টালিনের চিন্তা, স্টালিনের বক্তব্য। কার্ল মার্কস মারা যায় 1800 সম্ভবত 83, লেনিন মারা যায় 2024, সরি 1924, সোভিয়েত বিপ্লবের পরে পরে, রাশিয়ান বিপ্লবের পরে পরে 24শে জানুয়ারি উনি মারা যায়। মারা যাওয়ার আগে পর্যন্ত লেনিনের সর্বশেষ যে বইটা ছিল, এই বইটার নামই ছিল সাম্রাজ্যবাদ। মার্কস মারা যাওয়ার পরে লেনিন একটু আধটু ছিল মার্কসের তত্ত্বগুলা বাইরে নিয়ে আসতো, অথবা যারা সরাসরি মার্কস পড়ার মুরদ আছে তারা জানতে পারে। এ বাদে কমিউনিস্ট তত্ত্ব সম্পর্কে খোদ স্ট্যালিনও একটা কও লিখে নাই, ভয়ে না জানি বাবু কি বলতে কি বলে হেলাই, হুজুরা আলারা যা বলে গেছে ওটা ঠিক। ফলে হয়েছে কি, লেনিনের সাম্রাজ্যবাদ বইটা লেখা হয়েছিল 1916 সালে। সোজা এই জন্য বললে 1916 সালের পরে কোনো কমিউনিস্ট তত্ত্ব নাই। তাহলে 16 সালের পরে যদি কমিউনিস্ট তত্ত্ব নাই থাকে, তাহলে এই যে এখন নিপাত যাক বলতেছেন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, শুনলেই বলেন নিপাত যাক, সাম্রাজ্যবাদ,
এটা কিসের জন্য বলতেছেন? এইটা বলতেছেন ইভেন সাম্রাজ্যবাদ শব্দটা যে শিখছেন এটাও স্টালিনের শব্দ না। কি কইলাম আমি? হ্যাঁ তাই। স্টালিন মারা যায় 1953 সালের মার্চ সম্ভবত। কেন এটা এত স্পেসিফিক বলছি? কারণ 53 সালের জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট আসছিল আইসেন হওয়ার, যে সরাসরি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, এবং বিরুদ্ধে মানে ইরানে সিআইএ পাঠায় দখল করেছিল। এই হলো নতুন যুগ শুরু হচ্ছিল আমেরিকানদের। সেই ঘটনাটা ঘটেছিল জানুয়ারিতে ওই 1953 সালে। অর্থাৎ সে অর্থে বললে স্ট্যালিন আইসেন হাওয়ারকে খুব ভালো স্টাডিও করতে পারে নাই, দেখেও যেতে পারে নাই। আইসেন হাওয়ারকে সাম্রাজ্যবাদ বলতে পারে, সোভিয়েত ইউনিয়ন বলেছে। সোভিয়েত ইউনিয়নের এটা ফরেন পলিসি ছিল, নট কোনো তত্ত্ব। কথা খেয়াল রাখেন। সোভিয়েত ইউনিয়ন তখন ক্রুশ্চেভের হাতে, স্টালিন উত্তর। স্টালিন সাম্রাজ্যবাদ শব্দটা গালিটা আমেরিকাকে দেয় নাই, দিচ্ছে ক্রুশ্চেভ। এবং সাম্রাজ্যবাদ শব্দটা ব্যবহার করেছে লেনিনের যে সাম্রাজ্যবাদ বই ছিল ওই বইয়ের আলোকে না, শব্দটা গালি নিচ্ছে। আর এটাকে এক কথায় বললে এটা হলো সোভিয়েত রাষ্ট্রের এনিমি। এই কারণে কমিউনিজমের এনিমি নয়। কথা খেয়াল রাখেন, কমিউনিজমের এনিমি আর সোভিয়েত রাষ্ট্রের এনিমি এক কথা না। সোভিয়েত রাষ্ট্র মানে বাংলাদেশ যেমন একটা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রের অনেকে এনিমি হতে পারে, অনেকে ফ্রেন্ড হতে পারে। নট নেসেসারিলি যারা যারা বাংলাদেশের বন্ধু তাদের সবার বন্ধু হবে সোভিয়েত ইউনিয়ন না, নট নেসেসারিলি। তাহলে আমার বন্ধু কারা হবে এটা কমপ্লিটলি আমার স্বার্থের উপর নির্ভর করে। তাহলে সোভিয়েত শেষ বিচার একটা রাষ্ট্র, তাহলে ওর একটা রাষ্ট্র স্বার্থ আছে না? ওর রাষ্ট্র স্বার্থের বিচারে আমেরিকাকে বলেছিল সাম্রাজ্যবাদ, কমিউনিস্ট তত্ত্ব হিসেবে বলে নাই। কমিউনিস্ট তত্ত্ব মানে গ্লোবালি যারা যারা কমিউনিস্ট তাদের চোখে আমেরিকা কি সাম্রাজ্যবাদ? উত্তর হলো যে না, এরকম কোন অর্থে সোভিয়েত ইউনিয়ন ক্রুশ্চেভ তাকে সাম্রাজ্যবাদ বলে নাই। তাহলে কি হলো? লেনিনের বইটার আলোকে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা হয় নাই। কিছু বোকা সাহসী আছে না, বোকা কিন্তু ভাব ধরতে সাহসী। হানু মোহাম্মদ এখনো কেবল রিটায়ার করেছে ইউনিভার্সিটি থেকে, তার আগের যত মুরব্বী ছিল তারাও কেউ বলে নাই সাহস করে। হানু মোহাম্মদ বোকা সাহসী, এই জন্য সে বলে ফেলেছে কি সাম্রাজ্যবাদ মানে হলো লগ্নি পুঁজি। এই দেখেন, লগ্নি পুঁজি বলে একটা ধারণা নিয়ে আসছে। এই লগ্নি পুঁজির ধারণাটা সাম্রাজ্যবাদ বলে লেনিনের বইয়ের মধ্যে আছে, কিন্তু আগেই বলেছি আমেরিকার লগ্নি পুঁজি কিনা এরকম অর্থে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলে নাই। এটা আনু মোহাম্মদের অপ্রবিদ্যা ভয়ঙ্করের আলাপ। এই জন্যই আমি ঠেসে ধরছি এখন। তাহলে এখন বলেন চীনে কি, চীনের উত্থান থেকে লগ্নি পুঁজির উত্থান? আনু মোহাম্মদ এন্ড গং যারা যারা মনে করেন লগ্নি পুঁজি মানে সাম্রাজ্যবাদ, দুনিয়াতে আপনারা আমেরিকাকে সাম্রাজ্য বলেন লগ্নি পুঁজির কারণে। এটা আনু মোহাম্মদের আগের কোন জেনারেশন, কোন মুরব্বী কমিউনিস্ট এই কথা বলে নাই। সবাই জানতো যেটা একটা সোভিয়েত ক্যাম্পেইন, সোভিয়েত রাষ্ট্রের কাছে চান্দা পাই আমরা বলে আমাদের পার্টি চলে, অথবা মাসুতুঙ্গের দেশ থেকে টাকা আসে বলে আমাদের কমিউনিস্ট পার্টি চলে। ফলে সেই জন্য ওদের কথাটাই আমাদেরকে বলতে হয়। তো ওটা তো ওই সব রাষ্ট্রের স্বার্থ, এর সাথে তো সাম্রাজ্যবাদের কোনো সম্পর্ক নাই, এর সাথে লেনিনের সাম্রাজ্যবাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু এটাকে আউলাইয়া তারা যা সোভিয়েত ইউনিয়ন বলে তার সারা দুনিয়ায় কমিউনিস্টদের বক্তব্য এই বলে চালানো হয়েছিল। এইটা এখন ফাঁস হবে, এইটা এখন ধরা খাবে। যেহেতু এখন মাঠে নেমে বলতে হবে যে লগ্নি পুঁজি, চায় নাকি লগ্নি পুঁজি। দেখি কয়টা কমিউনিস্ট আছে সাহস করে বলতে পারে এই কথা। তাহলে এবার কথা একেবারেই গুটাবো, কেন ওরা হারবে, কেন মিশা কথা, না বানানোর কথা, মুখস্থ কথা। চায়না অথবা সোভিয়েত ইউনিয়ন টিকা দিচ্ছে বলে পার্টি চালাইছেন, ফলে ওদের তত্ত্ব আপনি আওড়াইছেন, ওদের এনিমিকে আপনার এনিমি বলছেন, ব্যাখ্যাটাও ঠিক মতন বলতে পারবেন না। এই সবগুলো বুজরুকি এখন ধরা খাবে, যে কারণে আপনারা এখনো জানেন না আইএমএফ করে কি, আসলে খায় না, মাথায় দেয়। আপনারা জানেন না এই যে আপনাদেরকে আরো একটা চ্যালেঞ্জ জানাই দিই আমি, আপনারা কয়জন জানেন
চীনের নেতৃত্বে, গ্লোবাল নেতৃত্বে যদি দুনিয়ার অর্থনীতি চলে, তাহলে এই আইএমএফ বদল হবে। আইএমএফ বদল হয়ে যেটা হবে সেটাই এখনকার ব্রিক্স। তার প্রস্তুতিমূলক কাজগুলোই ব্রিক্স এর আন্ডারে করা হচ্ছে। এই কথাটা আপনারা কজন জানেন? আপনারা তো আইএমএফ চিনেন না, ব্রিক্স বুঝছেন কর্তিকা। তাহলে চায়না নতুন করে ব্রিক্স নতুন করে হতে পারে, অথবা পুরান আইএমএফটাতেই তাদের মালিকানা দিয়ে আইএমএফটা তাদের কন্ট্রোলে চলে আসতে পারে। কি নামে করবে এটা ইম্যাটেরিয়াল, কিন্তু এটা বদল যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকে আমেরিকানদের মালিকানা আছে 16 থেকে 18%। 2009 সালে তারা চীনকে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর নিয়ম হলো কোন দেশের ইকোনমি যত বড় হয় সেই অনুপাতে তাকে মালিকানা ফেরত দিতে হয়, মানে মালিকানা শেয়ার তাকে দিতে হয়। এই নিয়ম ভঙ্গ করেছিল 2009 সালে আমেরিকা। সেই থেকে আমেরিকানদেরকে বুদ্ধি দিছিল বাইরের ব্যবসায়ীরা, সেই আমেরিকা চীন এই জন্য ব্রিক্স কিনছিল। সো ব্রিক্সটা হচ্ছে সেই মহড়া, এটাই হবে আগামী দিনের চীনা কায়দায় যখন আইএমএফ তৈরি হবে একটা, সেটি হচ্ছে ব্রিক্স এখনকার। এখন সেটাকে নতুন নাম হয়ে যাবে ব্রিক্স, নাকি আইএমএফ নিউ, আইএমএফ 2, এগুলো নাম কি হবে এগুলো কিছু যায় আসে না, কিন্তু এটা যে বদলাবে চীনের নেতৃত্বের এটা আইএমএফ হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চীনা নেতৃত্বের ওয়ার্ল্ড ব্যাংক একটা হবে। এখনই চীনারা যেটা এআইআইবি ব্যাংক দেখে রাখছে, এইটা হলো ওয়ার্ল্ড ব্যাংক থাকা সত্ত্বেও আমেরিকা আর জাপানের হাতে তৈরি যে এডিবি ব্যাংকটা আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওটারই ইকুইভ্যালেন্ট চাইনিজ ব্যাংকটা হলো এআইবি। ফলে চীনাদের সব প্রস্তুতি চলতেছে। আপনি আইএমএফ ব্যাখ্যা করতে পারেন নাই, এই জন্য আপনি ব্রিক্স ব্যাখ্যা করতে পারবেন না। আইএমএফ খায় না মাথায় দেয় বলতে পারবেন না, ওয়ার্ল্ড ব্যাংক খায় না মাথায় দেয় বলতে পারবেন না, খালি একটা স্লোগান শিখছেন নিপাত যাক। এখন মুরত থাকলে বলেন ব্রিক্স নিপাত যাক, আপনাকে তো সাধারণ মানুষ কুপাবে ব্রিক্স নিপাত যাক বললে। এবার বুঝছেন কি ক্রাইসিস আসতেছে আপনাদের কমিউনিস্টের জন্য? দুঃখের কথা আর কি বলবো আপনাদেরকে। আমি সময় থাকতে পড়াশোনা করলেন না। আমি আবার সাবধান করে দিই আরেকটা জিনিস, কার্ল মার্কসের সারপ্লাস ভ্যালু তত্ত্ব এখনো সত্যি। সারপ্লাস শোষণ হয়, কথা সত্য, কিন্তু কার্ল মার্কসের কথাটা থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে প্র্যাকটিক্যালি এটার কাউন্টার কি করব আমরা, কি করলে এটা বন্ধ হবে, এর কোনো উত্তর না কার্ল মার্কস দিয়ে যেতে পারছে, কোনো মডেল না লেনিন দিয়েছে, দেওয়ার সময় পাইছে, না স্টালিন দিয়েছে। আমি আপনাদেরকে বলেছি, আর একবার বলে দিই, ভুলে যাবেন না। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর জন্মের সময়, 44 সালে জন্মের সময়, ব্রেটেন হুড, যেটাকে বলে ব্রেটেন হুড অর্গানাইজেশন, ব্রেটেন হুড কনফারেন্স, সেই ব্রেটেন হুড কনফারেন্সে নিউ ইয়র্কে 44 সালে এটা জন্ম হয়। যখন মনে রাখবেন আপনাদের স্টালিন বাপ ওখানে লোক প্রতিনিধি পাঠানো হচ্ছিল। তাহলে এখন বলেন কমিউনিস্টদের তত্ত্ব সর্বশেষ তত্ত্ব ছিল 16 সালে, 16 সালের পরে কোনো কারো মুরদ হয় নাই, ফার্দার তত্ত্ব কি হবে? তাহলে 16 সালে বসে লেনিন কি করে বলবেন যে 44 সালে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক হবে কিনা, হলে এটা কেমন ধরনের সংগঠন হবে সে বলতে পারবে? আপনি না জেনে না বুঝে অল্প বিদ্যা ভয়ঙ্করী দিকে একে বানাইছেন লগ্নিপুঁজি, কারণ লগ্নিপুঁজি ধারণাটা সাম্রাজ্যবাদ বইয়ে লিখছে লেনিন, কিন্তু আপনারা কেউ জানেন না। ইভেন দেখেন স্ট্যালিন কিছু একটা বুঝে এই মিটিং এ থেকে তো বুঝছে এই সংগঠনটা তার না, তিনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের মেম্বারশিপ কিনেন নাই, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বারশিপ উনি নেন নাই। তামসার কথাটা হলো কেন নেন নাই, এটা নিয়ে হাফ পেজের কোনো লেখাও লিখে যান নাই। এবার বুঝছেন এই কথাটা দিয়ে, এটা দিয়ে কি বুঝালো, মানে স্টালিনও ভয় পাইছে কি বলতে কি বুঝলে হেলাই, মার্কসও নাই লেনিনও নাই, ফলে আমি কেমনে কমবো এখনকার দুনিয়াটা কি হইতেছে, তখনকার, এখন মনে তখনকার 44 সালের দুনিয়াটা কি সে ব্যাখ্যা করতে পারে না, অযোগ্যতা, সেই জন্য হাফ পেজে লিখে যায় নাই, একটা লাইন লিখে গেলেও তো এইটা কি জানি আকাশ পাতাল উল্টায় যাবে। অথচ আপনার সমস্ত কমিউনিস্ট, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার কমিউনিস্টরা হলো স্টালিনের অনুসারী, স্টালিনের বই পড়ে কমিউনিস্ট হয়েছে। কার্ল মার্কস তো পড়েনি নেই আপনারা, লেনিন তো পড়েনি নেই আপনারা,
তাহলে কি বানাইছেন আপনি? তাহলে স্ট্যালিন কেন হাফ পেজে লিখলো না কেন? আর আপনার মাতবর হয়ে গিয়ে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলে দিলেন। লগ্নি বুঝি শিখালেছেন আনু মোহাম্মদ। হ্যাঁ? আপনার দুর্ভাগ্য যে আপনি এখনো বেঁচে আছেন এবং এই পতনটা আপনি জীবিত অবস্থায় দেখে যাবেন বলে আমার অনুমান। আপনার নিজের গালে নিজেরাই কি করে থাপ্পড় মারতেছেন, পাবলিক কি করে আপনাদেরকে দোষ দিচ্ছে, খারাপ গালি দিচ্ছে, এটা আপনার নিজের জীবদ্দশায় দেখে যাবেন। বাংলাদেশ সমস্ত কমিউনিস্টের জন্য এই দুর্দিন ঘরে আসতেছে। সেই সময় কি করবেন এটা একটু চিন্তা করেন। নামের আগায় ডক্টরেট লাগায়, ইউনিভার্সিটির মাস্টার, লয়ের টিচার, বিশাল আঁতেল, অমুক তমুক লোকের নাম বলতে পারেন আপনারা, পাপ করেন। আপনারা হেগেল পড়ছেন, তার ফেনোমেনোলজি অফ রাইট পড়ছেন, সব ফুস হয়ে যাবে। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই আপনাদের সীমাবদ্ধতাটা কোথায়। তাহলে আপনাদের সমস্ত জ্ঞান তো আসলে স্ট্যালিনের। কোন স্ট্যালিন? যে স্ট্যালিন লেনিন মারা যাওয়ার পরে 16 সালের পর থেকে লেনিন কোনো তত্ত্বকথা লিখে নাই, এবং 16 সালের পর থেকে এই জন্য কমিউনিস্টের কোনো তত্ত্ব নেই। এই যে সারপ্লাস ভ্যালুর কথা মার্কস বলে গেছিল, কিন্তু এটা ব্যবহারিক ভাবে আমরা সারপ্লাস ভ্যালু থেকে বেরোবো কেমনে? এর সমাধান কি? এটা না কার্ল মার্কসের কোনো লেখা আছে, না লেনিনের কোনো লেখা আছে। অথচ এই সারপ্লাস ভ্যালুর কথা বলিয়ে কিন্তু আপনারা কমিউনিজম করছেন, সোভিয়েত ইউনিয়ন খাড়া করেছেন স্ট্যালিনের একটা ভুল বাণী দিয়ে। কি বাণীটা? সবকিছু সরকারি মালিকানা করে দিলেই সারপ্লাস ভ্যালু প্রবলেম সলভ হয়ে যাবে। হয়েছে? সোভিয়েত ইউনিয়ন সলভ করতে হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন সলভ করতে পারে নাই, এটা সবার আগে বুঝছিল মাও সেতুং। যার কারণে মাও সেতুং 1958 সাল থেকেই স্ট্যালিনিজম ত্যাগ করছে। স্ট্যালিনিজম ত্যাগ করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজমে চলে গেছে। ওই জন্য আজকে দেখেন চায়নারা গ্লোবাল লিডার হইতেছে। এখন কি চায়নার গ্লোবাল লিডারশিপ আপনি অস্বীকার করবেন? এই দেখেন আরেকটা প্রবলেম কমিউনিস্টদের জন্য। এই সম্পর্কে আপনি জানেনই না, খবরই নেন নাই। ইভেন যারা বাংলাদেশে এখনো চীনপন্থী কমিউনিস্ট পতাকা উড়ে বেড়ায়, থার্ড জেনারেশন যারা, তারা ওই সম্পর্কে কিছু জানে না। কেন মাসুদ তাকে 58 সালে ছেড়ে দিয়েছিল? এটা 71 সালে বাংলাদেশকে সাপোর্ট করে নাই কেন? উত্তর দেবো না, এখন প্রশ্নটা বলে রাখলাম। একই সাথে অনেকে বলে শেখ মুজিব মরার পরে বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে। এটা ঘটনা, এটা জাস্ট কাকতলীয়। কেন 75 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছিল প্রথম? এটা কি শেখ মুজিব মরার জন্য, জিয়া রহমান ক্ষমতা আসার জন্য? না, এগুলো সব কাকতলীয়। কিন্তু এই প্রশ্নের উত্তর দিব না, আরেকদিন দিব। এগুলো উত্তর জোগাড় করেন। আর সবার আগে খুঁজে বের করেন কেন প্রথম যে লোকটা স্ট্যালিনকে ত্যাগ করে চলে গেছিল, তার সমাজতন্ত্রের তত্ত্ব দিয়ে ত্যাগ করে যে সরকারি মালিকানা করলেই সারপ্লাস ভ্যালুর প্রবলেম সলভ হয়ে যাবে, এই কথা বিশ্বাস করে নাই প্র্যাকটিক্যালি মাও সেতুং। 58 সালে সেই জন্য ত্যাগ করেছিল। কেন করেছিল এটা আপনারা এখনো জানেন না, খোঁজেন নাই, পড়েন নাই, মুরুদ নাই। কমিউনিজম মানান। এই কমিউনিজম দিয়া আপনার সন্তানই আপনাকে টিটকিরি দিবে, আপনার সেরকম একটা জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে কি বিপদ সামনে আসতেছে খেয়াল করেন। জুলাই বিপ্লব বা আগস্ট অভ্যুত্থান আপনাদেরকে একটা ছোট্ট ঝলক দেখা গেছে। এটা মনে করার আপনাদের কোনো কারণ নেই এটা কোনো অভ্যুত্থান হয় না, এটা আমেরিকান ষড়যন্ত্র। আপনারা এইসব ষড়যন্ত্র তত্ত্ব দিয়া আপনারা আরো দীর্ঘদিন ছবি ছড়িয়ে ঘুরাইবেন, আতলামো করবেন। এই দিন ফুরে গেছে। থ্যাংক ইউ।